আমাদের অনলাইনে যে অবমাননা করা হয়েছে, এখানে আসলে বেশিরভাগ দেখা যাচ্ছে ফেক আইডি। আর হচ্ছে এমনও হয়েছে যে যারা আমাদের কমেন্টে বা ছবি নিয়ে এরকম করছে, তারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই এরিয়ার কেউ না। দেখা যাচ্ছে আমরা তাদের প্রোফাইলে গেলে দেখছি তারা গ্রামের, আমার 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 হচ্ছে ইনবক্সে একটা আসছে, উনি গ্রামের একটা ছাত্র দলের আহ্বায়ক। মানে উনি এখানে এসে আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে, আমাকে অনেক কিছু করবে। আমি এই শব্দগুলো এখানে আনছি না, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা তাদের সাথে অ্যাড নেই বা কোনোভাবে যুক্ত না, কিন্তু তারা কোনোভাবে আমাদের আইডিগুলো পাচ্ছে, এসে কমেন্টে বা মানে আমাদের ইনবক্সে এই কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করে যাচ্ছে। আমরা দেখেছি আমাদের বিসি স্যারের সাথে আমাদের আপুদের কিছু ছবি নিয়ে মানে খুবই বিচ্ছিরিভাবে ক্যাপশন দিয়ে মানে একটা পোস্ট করা হয়। শেষে দেখেছি যে উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা নিন্দনীয় অপরাধ বা এরকম বলে ওনারা ক্ষমা চেয়েছে, কিন্তু ওই যে ব্যক্তি ওনার কোনো শাস্তি ওনারা দেননি। এর ফলে আমরা দেখছি যে মন্তব্য দেওয়া হচ্ছে বা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না। এর ফলে বারবার এই জিনিসটা ফেরত আসতেছে। আমরা দেখেছি অন্যান্য নিয়ে কথা বললে পুলিশ হেফাজতে নিচ্ছে, আবার তাকে বের করে দেখা যাচ্ছে ওনাকে ফুল দিয়ে বরণ করছে। এর ফলে একদিন ওই আপুটা অন্যান্য নিয়ে কথা শুনলো, আজকে আমরা হিজাব নিয়ে শুনছি। এটা বারবার রিপিট হচ্ছে, কারণ এটার কোনো শাস্তি নেই। আমরা দাবি করছি যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আসবে। এর ফলে আমরা নারীরা নিরাপদে সব বিষয়ে কথা বলতে পারবো, আমাদের রাজনীতি বা সব বিষয়ে আমাদের একটা অধিকার রক্ষিত থাকবে। হ্যাঁ, আমরা হিজাব ফোবিয়া নিয়ে একটা আমাদের আছে, আমাদের বাইরা এটার কাজ করে, ওনারাও আমাকে সাহায্য করছে এটা বিষয়ে কাজ করার জন্য। আর হচ্ছে আমাদের ক্যাম্পাসে তো আমাদের প্রশাসনে আমাদের বিসি স্যারকে নিয়েই কুরুচিপূর্ণ মন্তব্য হয়। আমরা তো ওনাদের জানাই প্রায়, তো আমি স্মারক নিয়ে আমি আমার এই সংগঠন থেকেও আমি কয়েকবার স্যারের সাথে দেখা করেছি যে নারীদের নিয়ে যে এই মন্তব্যগুলো হয়, এগুলো নিয়ে মানে একদম দ্রুত কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা। ওনারা বারবার আমাদের বলে যে আমরা কমিটি গঠন করব, তদন্ত কমিটি গঠন করব, কিন্তু এর পরবর্তীতে আমরা কোনো শাস্তি বা কোনো কিছু হয়েছে এরকম দেখি না। আচ্ছা, আপনাদের আগের একটা প্রশ্ন এসেছে, অভিযোগের জায়গাটা কোথায় দাখিল করা লাগে। এই বিষয়ে আমি একটু আমার ছোট বোনের সাথে যুক্ত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মোস্ট সিনিয়র ব্যাচ হিসেবে আছি, নারী শিক্ষার্থী হিসেবে আছি। বিগত ফ্যাসিস্ট আমলেও আমরা নারীদের অবস্থান দেখেছি, পরিস্থিতি দেখেছি। ফ্যাসিস্ট আমলের পরে আমরা নারীরা একটা স্বাধীনতার যে স্বাদ দেওয়ার যে লড়াইটা, এটা করার পরবর্তী সময়ে আমাদের যে ঘরে ফিরে যাওয়ার ভয় তৈরি হওয়া, এই জায়গায় আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা। আপনি বলছেন বা আপনারা বলছেন অভিযোগ আমরা কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি না। অভিযোগ দেওয়ার পর বলা হয় এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে না। তাহলে রাষ্ট্রকে আমরা প্রশ্ন করব, নারী বান্ধব রাষ্ট্র না, এই প্রশ্নটা কি করতে পারি? এটা নারী বান্ধব রাষ্ট্র না। নারীর সুরক্ষা, নারীর সম্মান রক্ষার্থে বিষয়গুলো রাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে না। একটা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের মধ্যেই পড়ে, আইনও রাষ্ট্রের মধ্যেই পড়ে, পুলিশ প্রশাসনও রাষ্ট্রের মধ্যেই পড়ে। আমি নিজেই আগস্ট পরবর্তী আমার একটা প্রোগ্রাম কালীন সময়ের কিছু ব্যক্তিগত ছবি বা নিজস্ব এরিয়ার ছবি বাহিরে চলে যাওয়ার পরে এবং কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে জিডি এবং মামলার যে পদক্ষেপ নেওয়া সেটা নিয়েছি, কিন্তু আমি কোনো ধরনের ফলাফলটা পাইনি। কেন পাইনি? আইনত ব্যবস্থা তো আমি নিয়েছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আইন আমাদের সাথে নেই কেন? কেন বলা হয় এটা ফেক আইডি, এটার আইডেন্টিটি নাই, এটাকে পানিশমেন্ট দেওয়া হবে না? কিংবা যে কোনো আইডেন্টিটি আমরা ফেসবুক প্রোফাইলে দেখতে পাই, কিন্তু তারা আবার সেটাও অস্বীকার করে না, সে তো আমাদের দলের কেউ না, সে তো আমাদের প্যানেলের কেউ না। তাহলে সে কে? সে বাংলাদেশেরও না। বলেন, সে বাংলাদেশেরও না, আমরা কিছু করতে পারবো না। প্রশ্নগুলো খুবই জটিল। ভয় সংস্কৃতিটা মেয়েদেরকে দেখানো হচ্ছে, মেয়েরা ভয়ে, এটা এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে, আমিও তো ভয় পাচ্ছি আপনাদের এখান থেকে আমার পার্সোনাল ফেস হেনস্থার শিকার হতে পারে। আপনারা কি সেই সিকিউরিটি আমাকে দিতে পারবেন? আপনারা তো আমার কথা শোনার জন্য এখানে এসেছেন, বাট এই যে আমার ফেস নিয়ে যে নোংরামো শুরু হয়ে যাবে, আমার বক্তব্যকে কোট করা হবে শুধু ছোট্ট অংশে যেটা দিয়ে বিতর্ক করা যায়। কিন্তু বিতর্কটা আমি মানলাম, তারপরে কমেন্ট বক্সে দেখবো আমার চেহারা কিরকম, আমার অঙ্গভঙ্গিটা কিরকম, আমাকে কি হিজড়ার মতো দেখা যায় নাকি আমি নারীর মতো দেখা যায়। এই ধরনের কুরুচিপূর্ণ যে মন্তব্যগুলা আছে, এগুলার বিরুদ্ধে সামাজিক অবস্থানটা কোথায়?
আইনের অবস্থানের কথা তো আর বলবো না। আপনি বলছেন, আপনারা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানানোর পর যখন তারা বলবে যারা আপনাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তারা তো আমাদের বিশ্ববিদ্যালয় না, তখন আমাদের স্ট্যান্ড কোথায় থাকবে? আপনারা বরং এই প্রশ্নটা আমাদেরকে সহ রাষ্ট্রকে করেন যে রাষ্ট্রের নারীদের সুরক্ষার জন্য অবস্থানটা কোথায় এবং স্ট্রং অনলাইন ফ্যাসিলিটি মূলক আইনটা কোথায়। আচ্ছা, আপু একটা প্রশ্ন করছেন, জি। আপনারা কোনো মামলা করেছেন কিনা এবং আপনাদের জানা মতে আসলে কতজন এই ছবি অবমাননার শিকার হয়েছে বলে মনে করেন? এই সংখ্যাটা আমরা এখনো যে গুণে শেষ করার মতো না। যেই মেয়েটা একটু ভাইরাল হয়েছে সেই হেনস্থার শিকার হয়েছে। ভাইরাল বলতে কি, পরিচিত হয়েছে। ভাইরাল শব্দটাকে এখন নেগেটিভলি ইউজ করা হয়। আমরা মনে করবো যে অনেকের কাছে তার ফেসটা পরিচিত হয়েছে। সে ফেস ঢেকে রাখুক আর খুলেই রাখুক, সে হিজাব পরে থাকুক, সে ওড়না নিয়ে রাখুক না ওড়না না নিয়ে রাখুক, সেটাই ভাইরাল, সেটাই হচ্ছে তাকে হেনস্থার শিকার হতে হয়। এখন আমরা মেয়ে হিসেবেই অনেক অস্বস্তির মধ্যে পড়ে গেছি এবং কষ্টের সুরে বলতে হয় মেয়ে হয়ে কেন জন্ম নিয়েছি ভাই। মামলা হয়েছে কিনা? মামলা আমরা পার্সোনালি অনেক করার চেষ্টা করেছি, আমি নিজেই করেছি, ও করেছে। আমার একটির যে সহ প্রতিষ্ঠাতা আছে সাকাফি, ওর ফেস নিয়ে ভিডিও করা হয়েছে। ও অনেক মামলা করেছে, করেছে ডিবিতে, প্রত্যেকদিন যাওয়া আসা করে, কিন্তু এখনো পর্যন্ত ও নিজেই কোনো সলিউশন পায়নি। এই মামলাগুলোতে আসলে কোনো একটা ফলাফল আমরা দেখি না। ভাই এখানে প্রতিষ্ঠিত মানে এই কথাটা আসেই না। আমি হিজাব পরেও আমার নিরাপত্তা পাই না, আর আমার যে আপুটা হিজাব করে না সেও পায় না, মানে কেউ এখানে নিরাপদ, এটা আমি বলতে পারি না আসলে। মানে এটা আমি খুব আশাহত যে এটা বলতে পারি না যে নারীর এখানে সুরক্ষিত। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকারটা কতটুকু প্রতিষ্ঠা হয়েছে। আমরা তো সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই থাকি না, তাহলে তো আপনি আমাকে গণ্ডিটা সীমাবদ্ধ করে দিচ্ছেন যে আপনার ভিসি আপনাকে নিরাপত্তা দিবে, আপনি সারাক্ষণ ভার্সিটির ভেতরেই থাকবেন। তাহলে আপনি আরো সীমাবদ্ধ করে দিতে পারেন ভাইয়া যে আমি হলের ভেতরেই থাকবো, হল থেকে বেরিয়ে হব না। ক্যাম্পাসের থেকে আমরা বাহিরে বেশি বিচরণ করি, বাইরে আমাদের কাজের সূত্রে বেশি বিচরণ করতে হয়। আমরা নারীরা বিশ্বাস করি আমাদের মার্কেটেও যেতে হয়, আমরা হচ্ছে বিভিন্ন এরিয়ায় আমাদের কার্যক্ষেত্রে ঘোরাঘুরি করতে হয়। ক্যাম্পাসেও যে আমরা হ্যারাসমেন্টের শিকার হই না, এটা তো অস্বীকার করবো না, কিন্তু বাহিরে যে পরিমাণের বিস্ফোরণ হয় তখন ক্যাম্পাসের জায়গাটা মনে হয় যে ক্যাম্পাসে এসে ঢুকে পড়ি, হলের ভিতর তাড়াতাড়ি চলে যায়।